সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ টিভির নিয়মিত আয়োজন রাজদরবার। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ট্যুরিজম, বিকাশ এবং অন্তরায় নিয়ে। আপনারা জানেন, পর্যটন বা ট্যুরিজম বা ভ্রমণ পিপাসুদের একটি অত্যন্ত জনপ্রিয় ইস্যু। এই বিষয়টি নিয়ে অনেক সময় দেখা যায় ভ্রমণ পিপাসুদের আগ্রহের যেমন কমতি নেই, তেমনি বিভিন্ন ধরনের সংকটকালীন মুহূর্ত অর্থাৎ বিভিন্ন ধরনের বাধা বিপত্তিরও তারা সম্মুখীন হন, অনেক ক্ষেত্রে প্রতারিত হন, এমনও কথা আসে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার জন্য বাংলা ভিউ টিভি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জহিরুল কবির চৌধুরী শিরুকে। তিনি লতিফ ট্রাভেলসের একজন পরিচালক, পাশাপাশি দীর্ঘদিন ধরে এই পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। প্রিয় দর্শক, চলুন আমরা কথা বলি জহিরুল কবির চৌধুরী শিরুর সাথে। জনাব জহিরুল কবির চৌধুরী শিরু, আপনাকে রাজদরবারে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ধন্যবাদ বাংলা ভিউ টিভিকে, রাজদরবারকে আমাকে আজকে কথা বলার জন্য এই স্টুডিওতে আনার জন্য। জি, আমরা জানি যে আপনি অত্যন্ত পরিচিত একজন মুখ ট্যুরিজম জগতে, বিশেষ করে সব বয়সের যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের সাথে আপনার অত্যন্ত চমৎকার একটি সম্পর্ক রয়েছে। আপনার প্রতিষ্ঠানের রয়েছে একটি দীর্ঘ সফলতার ইতিহাস। যদি শুরুতেই একটু জানতে চাই, লতিফ ট্রাভেলস অনেক পুরনো একটি প্রতিষ্ঠান, একটু যদি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে এবং কবে থেকে আপনার পথ চলা এর সাথে এটি যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে লতিফ ট্রাভেলসের শুরু 1958 থেকে। এটা আমার বাবা শুরু করেছিলেন 58 সালে। আর আমার এই ব্যবসাতে আসা আসলে 2007-এ। জি। এর আগে হয়তো মাঝে মাঝে আমি অফিসে গিয়েছি, কিন্তু সক্রিয়ভাবে সরাসরি এই ব্যবসাতে জড়িত হই আসলে 2007 থেকে। জি, আমরা ভ্রমণ পিপাসুদের আগ্রহের জায়গার কিন্তু অনেকটা ব্যাপ্তি দেখি। যেমন কেউ কেউ আছেন সিলেট শহর থেকে আশেপাশে কোথাও ঘুরতে যান, কেউ কেউ আছেন আশেপাশের দেশে ঘুরতে যান, কেউ কেউ আছেন আবার অনেক দূরের দেশে ঘুরতে যান। আবার দেখা যাচ্ছে যে নিয়মিতভাবে উমরা হজে বা মূল হজেও কিন্তু একটি বড় সংখ্যক মানুষ দেশের বাইরে যাচ্ছেন। তো আপনার দৃষ্টিতে এই অভিজ্ঞতা থেকে যদি বলতেন যে বর্তমানে বা সাম্প্রতিককালে কোন কোন ধরনের ক্ষেত্রগুলোতে মানুষ বেশি যাওয়ার জন্য আগ্রহী, অর্থাৎ কোথায় আসলে যেতে চায় মানুষজন? আসলে আমার শুরুতে আমি দেখেছি, যেমন ধরেন 2007, 8 বা 10, 11, 12, 15 তখন কিন্তু বয়স্ক মানুষরাই হজে যেতেন, উমরাতে যেতেন। হ্যাঁ, তখন এর পরিমাণটা অনেক কম ছিল। আর ইদানিং যেটা আমরা লক্ষ্য করি, যত ইয়াং জেনারেশন যারা, অনেকেই প্রচুর পরিমাণে হজ উমরাতে যাচ্ছেন। এই ব্যাপারে অনেক একটা আমাদের এই বাংলাদেশের একটা চেঞ্জ আমি দেখি। আর ভ্রমণের বিষয় হলো কি, যে অনেকে এক সময় মনে করতেন যে বিদেশে ভ্রমণ করা অনেক কস্টলি হবে, সেজন্য আগ্রহ থাকলেও অনেকে বা ওই ধরনের প্যাকেজ প্রোগ্রামগুলা বা ভিসা সহ যে সুযোগ সুবিধাগুলো অত এয়ারলাইন ছিল না বাংলাদেশে এক সময়। বাট এখন যেটা হয় যে প্রচুর ফরেন ক্যারিয়ার বাংলাদেশে আসতেছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক ভাড়াতে অনেক সস্তায় বিভিন্ন দেশে ঘোরা যায়। তারপরেও আমরা চেষ্টা করি, আমরা যেটা মনে করি যে প্রচুর পরিমাণে ভ্রমণ পিপাসু মানুষের আগ্রহ, ভ্রমণের প্রতি মানুষের যে আগ্রহটা প্রচুর পরিমাণে বেড়েছে এবং এটা দিন দিন ক্রমান্বয়ে বাড়ছে মনে করছি আমরা বিভিন্ন ধরনের এজেন্সিগুলোর কিছু বাহারি বিজ্ঞাপন দেখি, সেখানে একদম স্থানীয় কিছু জায়গার ট্যুর প্যাকেজগুলো থাকে, যেমন হয়তো বা আশেপাশের শহরগুলোতে, শ্রীমঙ্গলে, সুনামগঞ্জে, সাদা পাথরে, এরকম জায়গাগুলোতে। আবার দেখা যাচ্ছে ইন্ডিয়া, নেপাল, আরেকটু দূরে গেলে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরকম। তো এখন আপনি আসলে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে বাংলাদেশ থেকে যারা ট্যুর করতে আগ্রহী তাদের ফেভারিট ডেস্টিনেশনগুলো আসলে কোথায় কোথায়? হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের অনেক ভ্রমণ পিপাসু মানুষ দেশের মধ্যেও এখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ বেড়াতে যায়, ঘুরতে যায় আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে। আমরা যদি ধরি, আমার প্রথমেই ধরি যদি আমরা সিলেটের যে অনেক এক সময় কিন্তু পুরো বাংলাদেশের অনেক মানুষ সিলেট ভ্রমণ করতো শুধুমাত্র জাফলংয়ে।
হ্যাঁ, এখন দেখা যায় কি যে জাফলং ছাড়াও আমাদের যে বিভিন্ন স্পটগুলো, পর্যটন কেন্দ্রগুলো গড়ে উঠেছে, জি সেজন্য অনেক ভ্রমণ পিপাসু মানুষ এই আমাদের সিলেটের বিভিন্ন স্পটে আসে। জি সেইভাবে আমরা বলবো যে আমরাও সিলেটে যারা ভ্রমণে ইচ্ছুক, বিভিন্ন জায়গা দেখতে ইচ্ছুক, তারা বাংলাদেশের মধ্যেও বান্দরবন, কক্সবাজার, জি। হ্যাঁ, ইদানিংকালের খুব জনপ্রিয় একটা ডেস্টিনেশন সুন্দরবন, অনেকেই, সাজেক একটা হ্যাঁ, জায়গা। সাজেক ভ্যালি, হ্যাঁ, এগুলাতে অনেকেই যেতে আগ্রহী। জি এবং এটা আরো সহজ হয়েছে কেন, দেখা গেছে যে আপনি যেটা বলেছেন যে অনেক ট্রাভেল এজেন্সির এখন নতুন কিছু উইংস সবাই খুলছে, জি হ্যাঁ, যেহেতু বাংলাদেশ সরকারের পর্যটন বিকাশে সহজীকরণের কারণে জি। আমরা সবাই বিভিন্ন, যেমন লতিফ ট্রাভেলসের একটা উইংস আমরা খুলেছি, লতিফ হলিডেজ, যেটা দিয়ে আমরা দেশের বাহিরের বিভিন্ন প্যাকেজ ট্যুর করে থাকি। জি। লতিফ ট্যুরিজম দিয়ে আমরা ইনবাউন্ড দেশের মধ্যে, সিলেটের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা ট্যুর করে থাকি। জি। তো এই উইংসগুলো খোলাতে দেখা গেছে কি যে যদি গ্রুপ ওয়াইজ জি 40-50 জন লোক, 30 জন লোক যদি একসাথে কোথাও ভ্রমণ করতে যায়, জি অনেক সহজ হয়, অনেক মানে কম মূল্যে জি। বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারে। এই সহমাত্রা মূল্যর এই কমার কারণে জি আমাদের ভ্রমণ পিপাসুরা এটা এফোর্ড করতে পারে। সেজন্য আমার মনে হয় যে এই বিভিন্ন জায়গায় এই ট্যুরগুলা দিন দিন জনপ্রিয় হচ্ছে। জি। যেমনটি আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় মানুষ আসলে যখন তার ব্যস্ত জীবনে কাজের ফাঁকে মানে একটু যখন শ্বাস নিতে চায়, একটু যখন নিজের মতো থাকতে চায়, কিছুদিনের জন্য একটি হলিডেতে হয়তো বা যায়, এবং এই জায়গাতে আসলে এখনকার আপনি যেটি বলছিলেন যে বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক একটি সাড়া দেখতে পাচ্ছেন, এমনকি দেশের বাইরেও। আপনি যদি একটু তুলনামূলক চিত্র বলেন আমাকে, যে বিগত 5-10 বছর আগেও ব্যাপারটি কেমন ছিল? বললাম তো, মানে 5-6 বছর আগে কিন্তু ওইভাবে বিভিন্ন ট্যুর কোম্পানিগুলা, বিভিন্ন এজেন্সিগুলা বা সরকারেরও ওইভাবে এই ব্যাপারটা নিয়ে নজর কম ছিল বিধায়, হ্যাঁ, হতো, কিন্তু ওই রকম মানে একটা গ্রুপ হয়ে যে 5 জন 7 জন 10 জন 15 জন মিলে যে কেউ ব্যাংকক বেড়াতে যাচ্ছে, কেউ মালয়েশিয়া যাচ্ছে, বিভিন্ন উমরাতে যাচ্ছে, হজে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যে যাচ্ছে, ওইভাবে গ্রুপ ওয়াইজ একসাথে অফার করার মতন ওই রকম সুযোগ সুবিধা ছিল না। এজেন্সিগুলা বলেন, যারা ট্যুর কোম্পানিগুলা বলেন, ওইভাবে তারা হয়তো সেভাবে এটা জনপ্রিয় করতে পারে নাই। কিন্তু এখন ইন্টারনেটের যুগে মানুষও, যারা ভ্রমণ পিপাসু, তারা সবাই জানতে পারছে কোন জায়গায় গেলে কিভাবে কত টাকা লাগবে, মোটামুটি একটা আগ্রহের জায়গাগুলো উনারাই খুঁজে নিচ্ছে, এবং উনাদের আগ্রহের কারণেই কিন্তু আমরা ট্যুর গুলা অপারেট করছি। এখানে বিভিন্ন এজেন্সিগুলো যেমন সুনামের সাথে কাজ করছে, তেমনি কিন্তু একটি বদনামও রয়েছে, যে অনেক সময় দেখা যাচ্ছে মিসগাইডেড হচ্ছে অনেকে, বা দেখা যাচ্ছে একজন গ্রামের মানুষ, সে হয়তো বা কোনো কারণে দেশের বাইরে যাবে, তখন দেখা যাচ্ছে এমন অনেক অভিযোগ আছে যে তাকে একটা ট্যুর কোম্পানি হয়তো বা তার ভিসা করিয়ে দেওয়ার কথা বলে, বা এয়ার টিকেটের, বা বিভিন্ন জায়গায় তার থেকে অন্যায়ভাবে ফায়দা ওঠাচ্ছে। আপনি ট্যুরিজম নিয়ে অনেক দিন থেকে কাজ করছেন, এই সমস্ত অসাধু উপায়ে যারা প্রতারিত করছেন তাদের ব্যাপারে আপনি কি বলবেন? এখন দেখেন, আমি যারা ভ্রমণে যেতে ইচ্ছুক, যারা বাইরে যেতে ইচ্ছুক, আমি সবাইকে অনুরোধ করব আপনার মাধ্যমে, যে যখনই আপনি বেড়াতে যাবেন, আপনি প্রথমেই চুজ করেন এমন একটা কোম্পানি যাদের সরকারি নীতিমালা অনুযায়ী তাদের বৈধতা আছে। যেমন মনে করেন যারা ট্যুর অপারেটিং করে, আমি সিলেটে আমি জানি অনেক ট্রাভেল এজেন্সি কিন্তু বিভিন্ন ট্যুর অপারেটিং করে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের অনেকেরই টুয়াবের সার্টিফিকেটটা নেই। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বা ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের যে আলাদা একটা, আপনি ট্যুর করতে হলে যে আপনাকে একটা অনুমোদন নিতে হয়, এই অনুমোদন নিতে গেলে আপনাকে একটা প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে একটা সনদপত্র নিতে হয় যে আপনি ক্যাপাবল, আপনি ট্যুর করতে পারেন, এরকম। এটা আমাদের পর্যটন বোর্ড থেকে এটা অনুমোদন নিতে হয়। তো এখন দেখা যায় অনেকেই প্রতারিত হয় এই কারণে, যে আমি সিলেট নিয়েই বলি, যে সিলেটের ট্রাভেল এজেন্সির সংখ্যা 1000-এর উপরে,
কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন ট্রাভেল এজেন্সি অফ বাংলাদেশ আটাবের অনুমোদিত মাত্র 200 জন। জি এখন অসচেতনতার কারণেই কিন্তু অনেক সময় মানুষ প্রতারিত হয়। জি আমি দৃঢ়ভাবে বলতে পারবো যে অ্যাসোসিয়েশনের মধ্যে যারা আছে অ্যাটলিস্ট কোনো গ্রাহক যদি প্রতারিত হন তাহলে ওনার একটা অভিযোগ দেওয়ার জায়গা আছে। জি যেহেতু অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিয়ে কেউ যদি অসৎ উপায়ে কোনো কাজ করে জি অবভিয়াসলি ওনার এটা সনদ আমরা বাতিল করে দিব, আমরা ওনাকে আমাদের এই সংগঠনে রাখবো না। জি এখানে আবার এরকমও বিষয় আছে যে অনেক মানুষজন আবার আসেন যারা ভ্রমণে খুবই আগ্রহী, কিন্তু দেখা যায় তারা একটা ট্যুর অপারেটরকে এসে বলেন যে আমার তো কিছুই নেই, আপনি যে কোনোভাবে আমার ভিসাটা করিয়ে দেন। তো সেই ক্ষেত্রে আসলে একজন ভ্রমণ পিপাসু ব্যক্তির ন্যূনতম কি কি বিষয়ের দিকে খেয়াল রাখা উচিত একটি দেশে, বিশেষ করে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে, ভিসা পাওয়ার ক্ষেত্রে? এখন আমি বলতে চাই যে আপনি যদি যখনই দেশের ভিতরে ভ্রমণ করতে যদি যেতে চান বিভিন্ন জায়গায়, তাহলে আপনার ওইভাবে ওই বিভিন্ন ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হচ্ছে না। যখনই আপনি দেশের বাইরে যাবেন তখনই আপনাকে অ্যাটলিস্ট আপনার আপনি ক্যাপাবল কিনা না, আপনার হ্যাঁ আপনার যে আপনি কি আর্ন করেন, আপনি একটা দেশে আসলেও কি বেড়াতে যেতে চাচ্ছেন নাকি আপনি বেড়ানোর ভিসা নিয়ে আপনি ওই দেশে থেকে যেতে চাচ্ছেন, এই জিনিসটা খেয়াল করতে হবে। এবং আমার মনে হয় যারা অরিজিনালি ট্রাভেল করতে যান তাদের এই কাগজপত্রগুলো থাকে, কারণ উনি হয়তো কোনো ভালো একটা সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, নতুবা উনি ব্যবসা করে ওই পরিমাণ টাকা আর্ন করেন যাতে উনি বেড়াতে যেতে পারেন। তো এটা আমরা এরকম আমরাও অনেক সময় শুনি যে অনেকেই ওনার কোনো কাগজ লাগে না অথচ উনি ভিসার জন্য অনেকেই অফার করে অনেক সময়। তো এটা আসলে আমাদের এই পর্যটনের জন্য, আমাদের এই ব্যবসার জন্য অবশ্যই ক্ষতিকারক। অবভিয়াসলি যিনি যাচ্ছেন তার তো নিজের ফিনান্সিয়াল সলভেন্সি, তার কি জব করছেন বা ব্যবসা করছেন, তার আর্থিক কি অবস্থা, তিনি আদৌ বেড়াতে যাচ্ছেন কিনা। কারণ একটা এমবেসি কিন্তু ভিসা আপনাকে দিবে, এটা ভিসা দেওয়ার ক্যাপাসিটি কিন্তু কোনো ট্রাভেল এজেন্সির নাই, কোনো ট্যুর অপারেটর কোম্পানির নাই। ভিসাটা দিবে কিন্তু একটা এমবেসির একজন অথরাইজ পারসন। এখন উনি এর আগে যাচাই বাছাই করে নিবে যে আসলে আপনার কাগজপত্র যেগুলো আছে এগুলা জেনুইন কিনা না, এবং আপনার ওইভাবে সক্ষমতা আছে কিনা আপনি দেশের বাইরে যাওয়ার মতো। তার দেশে যে বেড়াতে যাবেন আপনি কত ডলার নিয়ে যাবেন, আপনি কোথায় কোথায় ঘুরবেন। বিভিন্ন এমবেসিগুলা এখন আমাদের করে ওই যে আপনার ইন্টারভিউ নেয়। যেমন থাইল্যান্ড এমবেসি যদি আপনি যদি ফোন না ধরেন তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে, অনেক সময় নাকচ করে দিবে। তো এই প্রবণতা আমাদের সিলেটে কিছু আছে যে অনেকেই ভ্রমণ ভিসায় বিদেশ গিয়ে, হ্যাঁ এটা আমরা খুব স্ট্রিক্টলি এটা খেয়াল করি, এবং এটা আমাদের এই সমস্যা হয় যখন আমরা যদি কোনো যখন এমবেসিতে জমা দিই, তারা কিন্তু এটার একটা গ্রেডিং আছে। আপনাকে একটা মজার বিষয় বলি আজকে, যে যেমন মনে করেন সিলেটের 5টা এজেন্সি, ঢাকার 5টা এজেন্সি প্রতিদিন থাইল্যান্ড এমবেসিতে বিভিন্ন ভ্রমণ পিপাসুদের ভিসার জন্য জমা দিয়েছেন। তারা কিন্তু ওইখান থেকে মার্কিং করে যে কোন কোন এজেন্সির কি পরিমাণে ফেক ডকুমেন্টসগুলা আমাদের এমবেসিতে জমা হচ্ছে। কিন্তু ব্যবসার সুনামও হতে পারে, দুর্নাম হতে পারে। এবং এটা যদি দেখা যায় যে আমরা ভালো করে যাচাই বাছাই না করে যদি আমরা অনেককে জমা দিয়ে দিই, এতে আমাদের জন্যই ক্ষতি হয়। কারণ তখন ভিসা দেওয়ার পার্সেন্টেজটা তারা ধরেই নেয় লতিফ ট্রাভেলস থেকে যখন এই ডকুমেন্টসগুলো আসছে, আমার যদি পরিমাণ ওই ফেক ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরিমাণ যদি আমার খুবই কম হয়, তখন তারা ওইটা হালকা নজরে দেখে তারপরে ওইটা ভিসা অনেক সময় দিয়ে যায়, রেপুটেশন হয়ে যায়। আর উল্টাটা হয় এর জন্য অনেকেই আমরা ভিসাতে প্রত্যাখ্যান হই। হ্যাঁ, এই কারণেও অনেক সময় আমরা ভিসাতে প্রত্যাখ্যান হই। জি, একটি ভ্রান্ত ধারণা আছে মানুষের মনে, এটি আমরা অনেককেই বলতে শুনি স্বাভাবিকভাবে, যাদের ট্যুরিজম সম্পর্কে খুব বেশি ধারণা নেই। যেমন অনেকেই বলেন যে আমি যদি প্রথমে একবার ইন্ডিয়াতে যাই, কিছুদিন পরে একবার নেপালে গেলাম, আর একটু দূরে না হয় একবার ব্যাংককে গেলাম, মালয়েশিয়াতে গেলাম, তারপর যদি আমি একটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে জমা দেই, যেমন আমাদের অনেকেরই স্বপ্নের দেশ হতে পারে ইংল্যান্ড, আমেরিকা, তখন সেক্ষেত্রে আমি ভিসা পাবো, কারণ আমার পাসপোর্টে অলরেডি 4টা ভিসা আছে।
এই কথাটি আসলে আমার মতে এটা একটি ভ্রান্ত ধারণা, এটি সম্পর্কে না আপনার এটা একেবারে সত্যি একটা কথা। এটা অনেকেই আমাদেরকেই বিভিন্ন বিজ্ঞাপনে, বাহারি বিজ্ঞাপন দেখে ওনারা আমাদেরকেই বলেন, ভাই আমি যদি 3টা দেশের ভিসা করে দেন, আমাকে 3টা দেশ ভিসা করেই আমি কি ইউরোপে যেতে পারবো। তো এটা ডিপেন্ডস অন আসলে যে যেভাবে যে নিয়তে ব্যবসা করে। হ্যাঁ, আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আমরা সবসময় বলি যে বিভিন্ন দেশ আপনি একসাথে 3টা-4টা দেশ ঘুরে ফেললেন, ঘুরেই আপনি যদি লন্ডনে উঠতে চান আপনাকে কখনো ভিসা দিবে না। কারণ লন্ডন এমবেসিতে যিনি ভিসা দিবেন উনি সাইকোলজিতে মাস্টার্স, উনি আপনার কাগজপত্র দেখে উনি সহজেই বুঝতে পারবে যে আপনি 3-4টা দেশ ঘুরেই যে উনার দেশে যাওয়ার নিয়তে যে আপনি 3-4টা দেশ খুব তাড়াহুড়া করে ঘুরছেন। যেমন আমরা আমাদের কাস্টমারকে, আমাদের যারা গ্রাহক তাদেরকে আমরা সবসময়ই বলি যে কেন মানুষ ঘুরতে যায়। মানুষ ঘুরতে যায় আজ থেকে 10 বছর আগে কেন কম পরিমাণে মানুষ, ওরকম মানুষ ব্যস্ত ছিল না। আজকে আমাদের লাইফস্টাইলটা দেখেন, আমরা যখন স্কুলে ছিলাম তখন আমরা অনেক রিল্যাক্স ছিলাম, আমাদের মা বাবারা অনেক রিল্যাক্স ছিল। কিন্তু আজকে আমাদের বাচ্চারা যখন স্কুলে, আমার ফ্যামিলি 1-2জন সব সময় ব্যস্ত, আমি নিজে ব্যস্ত, আমার মেয়েকে কখন স্কুল থেকে আনবো, এই ব্যস্ততা, ব্যবসা, যান্ত্রিক একটা পুরা ব্যস্ততার মাঝে সবাই চায় যে একটু হাফ ছেড়ে একটু যদি ঘুরতে যাই আমরা উইকেন্ডে, সেজন্যই কাছাকাছি কোথাও যেতে চাই, বাইরে যেতে চাই। তো আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সবসময় বলি, যখন ইউরোপিয়ান কান্ট্রিতে আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন, হ্যাঁ, তারা করে কি, তারা তো আপনার মতো আপনি 4-5টা দেশ ঘুরে, আপনার এশিয়ার 4-5টা দেশ ঘুরেই আপনি করলেন কি যে আপনি লন্ডনের ভিসার জন্য জমা দিয়ে দিলেন। যিনি ভিসা দিবে উনি করে মানে উনি চিন্তা, ওনার লাইফস্টাইলটা কীরকম, উনি কিভাবে চিন্তা করে আমাদের এই সাবকন্টিনেন্টাল মানুষকে বা ওনাদের ইউরোপিয়ান মানুষকে, ওনারা করে কি হয়তো বছরে 2টা, খুব ভালো যারা আর্ন করে তারা হয়তো বছরে 2টা হলিডে করে, একটা সামারে একটা উইন্টারে, হ্যাঁ, না হলে বছরে একটা করে। তো ওরা অবভিয়াসলি এটা বুঝে যে আপনি যদি জেনুইন ভিজিটার হন, আপনি যদি জেনুইন একজন ব্যবসায়ী হন, আপনি ইচ্ছা করলেই তো বারবার বিভিন্ন দেশে ঘুরতে পারবেন না, তাহলে তো আপনার ব্যবসার ক্ষতি হবে। তো সে কারণে আপনারা এই জিনিসটা কখনো করেন না। আপনারা কোনো একটা দেশে যাবেন, বেড়াতে যাবেন, আপনি রিল্যাক্স একটা দেশে ঘুরেন, 2টা দেশে ঘুরেন, আবার 6 মাস 1 বছর পরে আপনি আরেকটা দেশে ঘুরেন, তারপরে আরেক বছর আরেকটা দেশে ঘুরেন। 3-4 বছর 4-5টা 6টা দেশ ঘোরার পরে যদি আপনার ফিনান্সিয়াল ওইরকম সাপোর্ট থাকে যে আপনি প্রুভ করতে পারেন এমবেসিকে যে আপনি ঘুরলেই কিন্তু আপনাকে ভিসা দিয়ে দিবে না, আপনাকে ভিসা দিবে কিন্তু আপনার পজিশনের উপর। আপনি ভালো একটা ব্যাংকে যদি জব করেন, আপনি ভালো একটা সরকারি চাকরি যদি করেন, আপনি ভালো একজন আইনজীবী হন, ভালো একজন ডাক্তার হন। আমরা সেজন্যই আমাদের বিজ্ঞাপনগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমরা অফার করি তাদেরকেই এই ভিসা প্রসেসিং, যাদের ইউরোপ আমেরিকার ভিসাগুলো আমরা প্রসেস করি, আমরা কাদেরকে করি, আমরা অফারই করি ওইভাবে যে আপনি যদি ভালো ডাক্তার হন, আপনি যদি ভালো আপনার সময় নাই আপনি ফর্মটা ফিল আপ করার, আপনার সময় নাই আপনি অনলাইনে সব কিছু চেক করে চেকলিস্টটা রেডি করে আপনার ফাইলটা রেডি করার আপনার সময় নাই, আপনার এই সময়টুকু আমরা নিয়ে নিলাম, আমরা আপনার এই ব্যস্ততার মধ্যে আমরা এটা প্রসেসিং করে আমরা হয়তো একটা সার্ভিস চার্জ 2,000 থেকে 3,000 টাকা সার্ভিস চার্জ নিলাম। এখন আপনি ভিসা পেলেও আমার সেটা একটি সার্ভিস প্রতিষ্ঠান নিতেই পারে। কিন্তু আপনি এই যে কথাটি বলছেন, অর্থাৎ এখানে আসলে বাহারি বিজ্ঞাপন কিংবা কোনো প্রলোভনের বদলে যখন আপনি কিছু ডিগনিফাইড মানুষদেরকে ডাকছেন যারা সত্যিকার অর্থেই ভ্রমণে যাওয়ার যোগ্য, তাদের জন্য আসলে ট্যুরিজম তো তাদের জন্যই আসলে। আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছেন যে বাইরের দেশগুলো, আমাদের ইভেন আশেপাশের অনেকগুলো দেশ, তারা ট্যুরিজমকে বা টুরিস্টদেরকে তারা অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো সুন্দরভাবে একটি শহরকে সাজায় বা একটি সাজায়, যে কারণে আসলে আমরা এত আগ্রহ আমাদের যে কুয়ালালামপুর যাব, ব্যাংকক যাব। আমাদের ক্ষেত্রে এই ধরনের জায়গাটি, আকর্ষণের জায়গাটি কোন অবস্থায় আছে এবং আপনি আসলে তুলনা যদি করেন বা সাজেশন দেন কি করা উচিত আসলে, যাতে অধিক মানুষ বাংলাদেশে আসার দিকে আকৃষ্ট হয়? আলহামদুলিল্লাহ, বর্তমান দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বছর আমি যদ্দূর জানতে পেরেছি যে প্রচুর টাকা এই প্ল্যানিংয়ের উপরে খরচ হচ্ছে। এখন বিদেশ থেকে একজন অ্যাডভাইসার আনা হয়েছে এবং আমাদের ট্যুরিজম বোর্ডটাকে আলাদাভাবে সাজানো হয়েছে। তারপরে মনে করেন বাংলাদেশ গভর্নমেন্টের একটা আলাদা কমিটি করা হয়েছে যেখানে
আমাদের হাবের প্রেসিডেন্ট শাহাদাত হোসেন তাসলিম, তারপরে আমাদের টুয়াবের প্রেসিডেন্ট রাফিউজ্জামান রাফি সহ সচিব লেভেলে এবং পর্যটন নিয়ে একটা মাস্টার প্ল্যান কিন্তু আপনারা আগামী 2-3 বছরের মধ্যে হয়তো দেখতে পারবেন যে এটা বিভিন্ন অঞ্চল ভিত্তিকও কিন্তু বিভিন্ন কমিটিগুলা হবে এবং এরাই যাচাই বাছাই করে ঠিক করবে যে কোন জায়গায় আমাদের কোথায় উন্নতি করা দরকার। হ্যাঁ, যেমন মনে করেন কক্সবাজার, আমাদের সিলেট, তারপরে চিটাগং, আমরা কিন্তু আমাদের এই প্রাকৃতিক এত সৌন্দর্যের একটা দেশ, এই নদীমাতৃকার দেশ, মানে রিভার ট্যুরিজম আমাদের মধ্যে নাই বললেই চলে। তো এই জিনিসগুলা ফিজিবিলিটি বা এই সব প্ল্যানিং করার জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হয়েছে এবং আমরা ধন্যবাদ দেই বর্তমান প্রধানমন্ত্রীকে, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে, কারণ উনি যেভাবে এই চ্যাপ্টারটা নিয়ে, আমাদের পর্যটন বিষয়টা নিয়ে উনি যেভাবে এখন সিরিয়াস হয়েছেন, ইনশাল্লাহ আমরা হয়তো খুব কাছাকাছি সময়েই বাইরে থেকে অনেকে আসলে কিন্তু আমি দেখেছি যে নিরাপত্তা চাইলে টুরিস্ট পুলিশের সাথে দেয়া হয়, এটিও তো একটি পজিটিভ দিক। জি জি জি, টুরিস্ট পুলিশ, হ্যাঁ, এটাও একটা পজিটিভ দিক ডেফিনেটলি। আমরা আরেকটি জায়গায় দেখি যে আমরা যে ভ্রমণ নিয়ে কথা বলছিলাম, একটি হচ্ছে আমরা আনন্দ বা প্রমোদ ভ্রমণে যাচ্ছি এই সমস্ত দেশে, পাশাপাশি কিন্তু আরেকটি ভ্রমণ, কিন্তু এটি অনেকটি একটি ধর্মীয় ব্যাপার, যেটি আগে বাংলাদেশে একটি প্রচলন ছিল যে মানুষ মারা যাওয়ার আগে বুড়ো বয়সে একবার হজ করে। এখন কিন্তু আপনার দলেও আমরা দেখি যে অনেক তরুণরা যাচ্ছেন, আবার অনেকে তাদের বাবাকে নিয়ে, মাকে নিয়ে, এরকম কেউ কেউ উমরাতে বা বড় হজেও যাচ্ছেন। এই জায়গাটিও কিন্তু ট্যুরিজমেরই একটা অংশ বলা যায়। এই জায়গাটির ব্যাপারে যদি বলেন যে বাংলাদেশের চিত্রটা কেমন পাল্টেছে? আলহামদুলিল্লাহ অনেক অনেক অনেক, আপনাদের যাত্রী সেবার মানটা কেমন বেড়েছে বা কমেছে? অনেক অনেক, এটা অনেক চেঞ্জ হয়েছে। যেমন আপনাকে আজকে আমি একটা কথা বলি, আমরা যখন একটা সময় উমরার কথাই বলি, আমরা যখন উমরা এক সময় করতাম তখন আমাদের দায়িত্বটা কি ছিল? আমরা যখন হজ করতাম, যেমন 2000-এর আগে, তখন কি হতো যে হজের হাজি সাহেব যারা হজ যেতে ইচ্ছুক তাদেরকে কোনো একজন মাওলানা বা কোনো একজন আলেমের মাধ্যমে আমরা শুধু টিকিটটা বিক্রি করতাম, ভিসাটা, আর আমাদের কোনো দায়িত্ব ছিল না। 2000-এর পর থেকে যখন হজ লাইসেন্স দেওয়া হলো বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে, যে যারা কারা হজ লাইসেন্স পাবে, হ্যাঁ, ক্যাপাবল কারা, আপনাকে শর্ত দেওয়া হলো যে আপনি একজন হাজির ভিসা করবেন, হাজি সাহেবকে নিয়ে আপনি হজ করাবেন, ওনার থাকার বাসস্থান, খাওয়ার ব্যবস্থা, ওনাকে প্রপার হজ করিয়ে বাংলাদেশে নিয়ে আসা পর্যন্ত আপনার দায়িত্ব। এইরকম ক্যাপাবল লোকদের কাছ থেকে ওনারা অ্যাপ্লিকেশন চাইলো। আমরা যারা আজকে হজ এজেন্ট বলেন, তখন আমরা এই লাইসেন্সগুলো নিলাম। তো তখন হয়তো ওই পরিমাণে বাংলাদেশ থেকে 30,000, আমার যদ্দূর মনে আছে 30,000, 50,000, 70,000 ম্যাক্সিমাম, বেশিরভাগ মানুষই বয়স্ক মানুষরা আগে হজে যেতেন, উমরাতে যেতেন। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা গত 5-7 বছর থেকে যেটা দেখেছি যে আমরা একটা মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে আমাদের একটা কোটা আছে। এই কোটাতে মনে করেন আমরা হজে যেতে পারবেন এই বছর 1,37,000, কিন্তু হজে যেতে ইচ্ছুক প্রার্থী 2 লাখের উপরে। সেজন্য আমরা বিভিন্ন সময় আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট করি যে আপনি যদি হজে যেতে চান, অ্যাটলিস্ট আপনি 2 বছর আগে আপনি প্রস্তুতি নেন। এই কারণে যে আমাদের লিমিটেড চেয়ে যেহেতু মানুষের চাহিদা বেশি, সেজন্যই উনি ইচ্ছা করলেই সেম একই বছরে উনি হজে যেতে পারছেন না। অনেক এই ব্যাপারে অনেক মানুষের আগ্রহ, বিশেষ করে মনে করেন ইয়াং জেনারেশন যারা, হ্যাঁ, আসলে হজে কারা যায়, আপনি যদি শারীরিক আপনার সামর্থ্য থাকে, আপনার যদি ফিনান্সিয়ালি আপনি সলভেন্ট থাকেন, আপনার তখন হজ আপনার উপর ফোর্স। তখন আমাদের আগের একটা ধারণা ছিল যে আমি ঠিক আছে, আমার সামর্থ্য আছে, আমার আস্তে একটু ছেলেটাকে বিয়ে দিয়ে দিই, মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, তারপরে আস্তে ধীরে হজ করব শেষ বয়সে। তো এখন হজের যদিও অনেক সহজ, হজ করা অত কঠিন কিছু না, আগের তুলনায় সৌদি গভর্নমেন্টের পরিকল্পনায় অনেক সহজ হয়ে গেছে। তারপরেও শারীরিক যদি
পুরোপুরি সুস্থতা না থাকে একজনের পুরো, তাহলে হয়তো সব হজের আহকামগুলা সবগুলা নিয়ম নীতি ঠিক মতো করা আসলে বেশি বয়স্ক মানুষের জন্য খুবই কষ্টকর। সেজন্য তারপরে মনে করেন ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু অনেকেই আগ্রহী। আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই যে হয়তো বাবাকে নিয়ে নয়, ওনার নিজের ইচ্ছা, ওনার ফ্যামিলিকে নিয়ে। সাথে কিন্তু আরেকটি মজার জিনিস আমরা দেখি যে একে তো হলো ধর্মীয় যে একটা ব্যাপার, যে একটা উমরা হজ করা মনের একটা তৃপ্তি আসে, পাশাপাশি দেখা যাচ্ছে যে এখন কেউ এক সপ্তাহ উমরা করার পর আরো 1 দিন 2 দিন 3 দিন আশপাশে কিছু দেশে, দুবাইতে বা ইভেন ইসলামের অনেক নিদর্শন রয়েছে এমন দেশে, জর্ডানে, জেরুজালেম বা অন্যান্য আশেপাশের মিশরে, অনেক দেশে কিন্তু আমরা দেখছি ট্যুর অপারেট করছে, যে আপনি ফেরার পথে আরো 2-1টি দেশে যাচ্ছেন। এই বিষয়টি কি আমাদের বাংলাদেশ থেকেই করা হচ্ছে এবং সারা পাচ্ছেন কি? এবং এটা আসলে অনেক খরচের অনেক সাশ্রয় হয়। যেমন মনে করেন আপনি যদি সিলেট থেকে একটা উমরা হজ করতে যান 14 দিনের একটা প্যাকেজে, আমরা মিনিমাম 85 থেকে 95,000 আপনাকে আমরা অফার করতে পারি 14 দিনের পুরো প্যাকেজটা। আপনি যদি সাথে দুবাইটা ঘুরে আসেন, আপনি যদি উমরা করার পরে আরো, কারণ আপনি একটা প্ল্যান নিলেন যে আমি দুবাইতেও যাব, উমরাতেও যাব। এখন উমরা করতে গেলেন আপনার 1 লাখ টাকার উপরে খরচ হলো, তারপরে আবার 3 মাস পরে আবার যখন দুবাইতে যাবেন তখন আপনার দেখা গেল যে আরো 75,000 থেকে 85,000 বেশ সাশ্রয়ী ব্যাপার হয়, অনেক সাশ্রয় হয়। তখন হয় কি যে আপনি যদি আরো ছুটি ছাটার ব্যাপারও আছে, যারা কাজে ব্যস্ত থাকেন তারা হয়তো একসাথে ছুটিটা নিয়ে উমরা করে, প্রথমে উমরা করে উমরা থেকে আসার পথে হয়তো দুবাই 4 দিন থেকে বা মরক্কোতে থেকে বা মনে করেন মিশরে, হ্যাঁ, ওগুলো ঘুরে আসলে তখন দেখা যায় যে খরচ অনেক কমে। আমরা তো অফার করি 1,30,000-এর মধ্যে আপনি 2টা দেশ আপনি ঘুরে আসতে পারবেন, 14 দিনের একটা প্যাকেজ হয়ে যায়, যে জায়গায় আপনার 50,000 টাকা সেভ হয়। জি, সর্বশেষ একটি প্রশ্ন, আপনি একজন সফল ট্যুর অ্যাডভাইজার, একজন টুরিস্ট গাইড বলা যায় আপনাকে। একজন সফল টুরিস্ট গাইডের যেভাবে আপনারা বিভিন্ন টিম নিয়ে সাথে যান দেশের বাইরে, সেই ক্ষেত্রে তার মধ্যে আসলে কি কি গুণাবলী থাকা দরকার? আমি প্রথমেই বলবো যে আপনি একটা এজেন্সির মালিক হন, কিন্তু আপনি যখন ট্যুর অপারেট করবেন, আপনি যখন হজে যাবেন, আপনি যখন উমরাতে যাবেন, আপনি যখন কোনো বিদেশে কোনো দেশে আপনি কোনো একটা গ্রুপ নিয়ে যাবেন, তখন আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আপনি একটা এজেন্সির মালিক। আপনি কি, কারণ আপনি যখন ফ্রেন্ডলি হয়ে যাবেন আপনার হাজি সাহেবদের সাথে, আপনার ট্যুরিস্ট যারা আপনার সাথে যাবেন তাদের সাথে আপনি যত ইজি হতে পারবেন। কারণ আপনার হয়তো এই ব্যাপারে অনেক দক্ষতা আছে, আপনি বারবার হজ করেছেন, আপনি বারবার উমরা করেছেন, কিন্তু জীবনে যারা প্রথম যাচ্ছে তাদের অনেক জানার আগ্রহ থাকে, অনেক দেশের বাইরেই যাচ্ছেন, হয়তো অনেকেই দেশের বাইরে প্রথম যাচ্ছেন। তো এখন আপনি যদি ধরে নেন যে আপনার মতন ওনারা সবকিছু বুঝবে, সবকিছু খুব কম কথায় জেনে ফেলবে, না, আমরা তো এই জিনিসটাই আমরা সবচেয়ে উপভোগ করি। কারণ আমরা আমাদের সাথে যারা হজে যান, অনেক সময় ওনারাই কোয়েশ্চেন করেন আমাদেরকে যে এই তোমাকে এতবার একই কথা বারবার আমাদেরকে যখন জিজ্ঞেস করেন, তখন আমাদেরকে কি করতে হয়, বারবার হাসি মুখেই বলতে হয় যে একই কথা বারবার, হ্যাঁ, কেবিন ক্রুদের মতন। তো এটা আসলে এই সেবাটা আমার মনে করি একজন ট্যুর অপারেটর বলেন, একজন হজের মুআল্লিমের কথা বলেন, প্রথমেই এই গুণাবলী থাকা দরকার যে আপনি সব জিনিস সহজভাবে নেবেন। উনি হয়তো আপনি না বুঝে আপনাকে একটা রাগ করতে পারে, কিন্তু আপনি কখনোই ওনাকে বলতে পারবেন না যে আপনার এটা হয় না, আপনি এটা আপনার ফল্ট ধরে নিয়েই ওনার সাথে আপনি ওইভাবে মিশে যেতে হবে। আপনি যত আপনার হাজি সাহেবদেরকে কোঅপারেট করবেন, আপনি যত সহযোগিতা করবেন, আপনি যত সাহায্য করবেন, এই রিটার্নটা আপনার উপরেই অটোমেটিকলি চলে আসে। সর্বশেষ তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে তাদের পক্ষ থেকে একটি প্রশ্ন করতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে অনেকের আগ্রহ আছে এই খাত নিয়ে কাজ করার, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে একটি কমন কমপ্লেইন হচ্ছে আজকাল অনেক দেশে কিন্তু হসপিটালিটি ট্যুরিজম ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করে তারপরে এই পেশায় আসছেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখানকার কোনো ইউনিভার্সিটিতে এই কোর্সগুলো এখনও ওইভাবে প্রচার প্রসার হয়নি। পাশাপাশি আবার যদি তরুণদের যারা শিক্ষিত জনগোষ্ঠী তারা যদি এই পেশায় আসতে চায় বা নিজেকে একজন সফল টুরিস্ট গাইড বা অপারেটর হিসাবে কাজ করতে চায়, তাদের ক্ষেত্রে আপনার সাজেশনটা কী হবে?
ভাই বিশ্বাস করেন, আমি কিন্তু এই আমার বাবার এটা, আমি সেকেন্ড জেনারেশন এই ব্যবসাতে। আমার বাবা যখন আমাকে অফার করেছিলেন যে তুমি আমার এই ব্যবসাটাতে বসো, তুমি দেখো, তুমি পড়াশোনা করে এখন যেহেতু কোনো একটা কিছু করতে হবে, এটা করো। তো আমি প্রথমেই কিন্তু খুব সহজে রাজি হই নাই যে আমি এই ব্যবসাতে বসবো। যখন আমি এই ব্যবসাতে আমি বসছি, তখন আমি দেখেছি যে আসলে এই তরুণ যারা এখনকার এটা একটা ভালো, দেখেন আমরা এই ট্যুর অপারেটিং করে আমরা এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু ফরেন কারেন্সি আর্ন করতে পারি। জি, বাংলাদেশে এখনও অনেক ট্যুর অপারেটর কোম্পানিগুলা ফরেন কারেন্সি আর্ন করে, বিদেশ থেকে যারা বাংলাদেশ দেখতে আসে, বিভিন্ন আমাদের এই অপরচুনিটি আছে। এটাতে আমাদের হয়তো পড়াশোনা আমরা হসপিটালিটি লাইনে না করে আমরা আমাদের জেনারেল লাইনে করে এটা বাবার ব্যবসার জন্য আমি আসছি। কিন্তু তরুণ প্রজন্মের জন্য খুবই সুযোগ আছে, কারণ এক সমীক্ষায় দেখা গেছে যে পৃথিবীতে যত মানুষ ট্যুর করে তার 49% কিন্তু মুভমেন্ট এশিয়ার মধ্যে। এশিয়ার ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, থাইল্যান্ড বলেন, এই মালয়েশিয়া বলেন, এই দেশে টুরিস্টগুলা কিন্তু বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় অপরচুনিটি আছে। এবং এটা যদি আমরা ভালো ডিগ্রি নিয়ে আমরা এই ব্যবসাতে যদি আমরা তরুণ প্রজন্মকে বলবো আসেন, কারণ এইখানে আপনি পুরো আপনার এই বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ আছে। পুরো পৃথিবীর মধ্যে সব জায়গায় আপনি বিভিন্ন মেলাতে যাবেন, ওখানে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। এবং এটাতে ফরেন কারেন্সি যেমন আর্ন হবে, আপনার মানসিক তৃপ্তিটাও হবে কিন্তু। হ্যাঁ, কারণ অবভিয়াসলি নতুন কিছু দেখার, নতুন কিছু জানার, নতুন জায়গায় যাওয়ার একটা আনন্দ তো থাকেই। জি, জনাব জহিরুল কবির চৌধুরী শিরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য, আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সর্বশেষ রাজদরবারের দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আসলে ধন্যবাদ দেই আসলে বাংলা জিও টিভিকে, রাজদরবারকে, কারণ এটা আমার খুব স্ট্রং একটা জায়গা, এই ট্যুরিজম। আমি আমার সকাল ঘুম থেকে উঠে রাত্রে পর্যন্ত আমি এই জিনিসটা নিয়েই চিন্তা করি, এই জিনিসটা নিয়ে ভাবি। আশা করব যে এক সময় হয়তো বাংলাদেশের নাম, বাংলাদেশকে পুরা বিশ্ব একটা সুন্দর জায়গা হিসেবে আমার জানবে, এই আশাবাদ ব্যক্ত করি। আর সবাইকে, ভিউয়ার্স সবাইকে আমার লতিফ ট্রাভেলসের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার এই কথাগুলো আপনারা শোনার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জহিরুল কবির চৌধুরী শিরুর সাথে। তিনি ট্যুরিজম জগতে আসলে সিলেটে অন্তত একজন কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব। আমরা কথা বলছিলাম ট্যুরিজমের বিকাশের পথে বিভিন্ন ধরনের অন্তরায়গুলো নিয়ে, কী হতে পারে তার প্রতিকার নিয়ে, পাশাপাশি আগের থেকে এখনকার তুলনামূলক চিত্রগুলো কেমন ছিল আগের দিন, এখন কেমন হয়েছে, বাধা বিপত্তিগুলো কতটা কেটেছে, সামনের দিনগুলোতে সম্ভাবনাই বা কতটুকু এখনও আছে, কিংবা কিভাবে আসলে একটা বিশাল গোষ্ঠী যেভাবে দেশের বাইরে যাচ্ছি ট্যুরিজমের জন্য, তেমনি বাংলাদেশকে আসলে আরও কিভাবে সাজালে, কিভাবে কি করতে পারলে বাইরের মানুষরা এই বাংলাদেশকে আসলে দেখার জন্য আসবেন। যেমনটি জনাব শিরু বলছিলেন যে বাংলাদেশ যেন বিশ্বের বুকে পরিচিত হয় যে অন্যতম একটি টুরিস্ট অ্যাট্রাকশনের প্লেস হিসাবে। আমরাও আশা করছি প্রিয় বাংলাদেশের জন্য সেই দিনটি যেন আসে এবং আমরা যেন আমাদের দেশে অসংখ্য পরিমাণ বিদেশি পর্যটকরা দেখি, পাশাপাশি আমাদের যারা পর্যটক আছেন তারা যেন আরেকটু জেনে বুঝে এবং তাদের নিজের সব দিকটা ঠিক রেখে তারা যেন যখনই যান্ত্রিক জীবন থেকে মুক্তি চাইবেন তখনই যেন এই ধরনের ট্যুরগুলো কন্টিনিউ করেন। দেখা হচ্ছে প্রিয় দর্শক আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।